শুভ সকাল বন্ধুরা, আমি রূপালী আর আমার রারুর রূপকথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10:45। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমার ভাগ্নের প্রত্যেক দিনের তার মামিমুনির কাছে আবদার সকালে নতুন নতুন টিফিন বানিয়ে দিতে হবে। তো কালকে তার বায়না ছিল এগ ম্যাগি বানিয়ে দিতে হবে, তাই ভাগ্নের কথা মতো কালকে ওকে এগ ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। তবে আজকে ঘুম থেকে উঠেই বলে দিয়েছে মামিমুনি আজকে কিন্তু টিফিনে আমার পাস্তা চাই। তবে আমার দিদিভাই বারণ করেছিল দিতে, যেহেতু কালকে ম্যাগি খেয়েছে আর ডিমটা খেলে না ওর অ্যালার্জি হয়ে যায়, আর কালকে ও 2টো ডিম খেয়েছে। আজকেও বলেছিল এগ পাস্তা বানিয়ে দিতে, তো সে আর কি দিদিভাই বারণ করেছিল একদমই ওকে এইসব দিবি না, আজকে সকালে ওকে একটু মুড়ি খাইয়ে দেবো। তবে মামিমুনির একটাই ভাগ্নে, মামিমুনি তো আর সে তার আবদার ফেলতে পারে না, তাই ভাগ্নের কথা মতো আমি দিদিভাইকে রাজি করিয়ে ভাগ্নের জন্য একটু পাস্তা বানিয়ে দেবো। তবে এগ পাস্তা না, নর্মালি পাস্তাটা বানিয়ে দেবো। তো এখন পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে গরম জলটা ফেলে ঠান্ডা জলে ভালো করে পাস্তাটা ধুয়ে নিয়েছি, যাতে ভাজার সময় কড়াইয়ে লেগে না যায়। তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু মতো হলুদটা দিয়েছিলাম কারণ তোমার যাতে একটু হলুদ কালারটা হয়, বাচ্চাদের খেতেও বেশ ভালো লাগবে। তবে কোনো ভেজিটেবল দিইনি, যেহেতু দিদিভাই বলেছিল একদমই নর্মাল বানাতে, বাচ্চা তো বানিয়ে দিলেই হলো। তবে খেতে কিন্তু ভালো হয়েছে, এমনটা নয় যে খারাপ হয়েছে। তো একটু তেল দিয়ে এখন ভালো করে পাস্তাটা ভেজে নেব, আর তার মধ্যে নুন আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, কারণ আমি যখনই পাস্তা বানাই ম্যাগি মশলাটাই আমার বেশি ভালো লাগে, আর আমার ভাগ্নেও ম্যাগি মশলাটা দিয়ে বেশি খেতে ভালোবাসে। তখন ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে লাস্টে একটু সস দিয়ে তারপর ওকে দিয়ে দেবো। আমাদের জন্য আর পাস্তাটা বানালাম না, কারণ পাস্তা খেলে সকালে পেটটা ভরবে না, তাই আর কি পাস্তা করলাম না। আমরা সকালে আমি খেয়ে নিয়েছিলাম ভাত, আর আমার ননদ আর আমার শাশুড়ি মা কী খেয়েছিল সেটা তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। তবে এইভাবে সিম্পলভাবে বানিয়ে দিয়েছিলাম বলে সে কিন্তু হাসি মুখে খেয়ে নিয়েছিল, আর তার এতটাই ভালো লেগেছে যে মামিমুনির প্রতি আরও ওর ভালোবাসা যেন বেড়ে গেল, আর আরও আবদারটা একটু বেশি বেড়ে গেল। তাই সে বলে দিয়েছে মামিমুনি প্রত্যেক দিন সকালে কিন্তু আমার নতুন নতুন টিফিন চাই। তো যাই হোক, এইদিকে ওকে এখন আমি দিয়ে দিয়েছি, আর দেখো ও ঠিক কতটা খুশি হয়েছে। কালকে রাতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো অনেকটা ফ্রাইড রাইস বেড়ে গেছে, তো সেই জন্যই আজকে সকালের টিফিনে ননদকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো ফ্রাইড রাইস। তবে আমি খেলাম না, যেহেতু সকালবেলাটাতে না আমার ভাতটা খেতেই বেশি ভালো লাগে, আর ফ্রাইড রাইস খেলে তো আমার অম্বল করে যাবে, তাই আর কি আমি খেলাম না, আমার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। তো এখন আমার ননদ আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার ভাগ্নে ঠিক কতটা খুশি হয়েছে পাস্তাটা পেয়ে। আর ছোট বাচ্চা তো একটা একটা করে পাস্তা খাচ্ছিল, বলছিল না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ছোট বাচ্চা তো। তো এদিকে আমার ননদ আর আমার শাশুড়ি মার জন্য তোমার ফ্রাইড রাইস বেড়ে নিয়েছিলাম, এদিকে আমি ভাত আর আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। তবে ভাতটা কিন্তু গরম ভাত নয়, এটা ছিল পান্তা ভাত। পান্তা ভাত খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। তবে অনেকেই ভাবতে পারো যে প্রেগনেন্সিতে পান্তা ভাত, হ্যাঁ অবশ্যই। আসলে কি জানো তো, আমার মনে হয় যার যেটা খেতে ইচ্ছে করে বা নিজের যদি রুচি হয় তাহলে সব জিনিসটাই খাওয়া ভালো, তাতে সেটা পান্তা ভাত হোক বা অন্য কিছুই হোক। আর আমার জানো তো এই খাবার বেঁচে গেলে সেটা ফেলে দিতে আমি একদমই পছন্দ করি না। তো অনেকটাই ভাত বেড়ে গিয়েছিল, আর শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আর কি শাশুড়ি মা খাবে না, আর দিদিভাইও সকালে ভাত খায় না, তো সে আর কি দিদিভাইও খেলো না। তো বললাম ঠিক আছে, আর ফেলতে হয় না, আমি খেয়ে নেবো, আর আমার জন্য আজকে গরম ভাত করতে হয় না। আসলে বাড়ির বউদেরকে আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো নজর রাখা দরকার বা রাখতে হয়। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আজকে আমাদের বাড়িতে কেউ আসবে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যে কে বা কারা আসছে। তার জন্যই কাবলি চনা ভিজিয়ে দিয়েছিলাম, রাতে একটু ঘুগনির মতো করব, কাবলি চনার তরকারি করব, তাই আর কি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ করার সময় সিটিটা পড়তে বেশি সময় না লাগে।
সকালের খাওয়া দাওয়া হয়ে যাবার পরে রান্না চাপিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে প্রায় ওই 11টার মতো বেজে গেছে। তো কড়াই একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো এখন টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। আর কি রান্না করব জানো তো, ওই যে ছোট ছোট ডাঁটাগুলো থাকে, মানে সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটার পোস্ত করব। আসলে আগের দিন আমার হাজব্যান্ড সজনে ফুল নিয়ে এসেছিলো, তো সেই সজনে ফুলের থেকে এই ডাঁটাগুলো বেরিয়েছে, অনেক ডাঁটা ছিল। তো ভাবলাম এগুলো না ফেলে দিয়ে তাহলে সজনে ডাঁটার পোস্ত করা হবে। আর এই আইডিয়াটা কিন্তু আমার দিদিভাই দিয়েছিল। তো সেই জন্য আমি তো কোনোদিনও খাইনি, তো ভাবলাম ঠিক আছে, একবার খাওয়া যেতেই পারে। আর এই প্রেগনেন্সির সময় কিন্তু এই সব জিনিস খাওয়া খুবই ভালো। তো সেই জন্য ওই ভালো করে ডাঁটা আর টমেটোটা ভেজে তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, আর আলুটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর একটু সেদ্ধর মতো হয়ে যাবার পরে তোমার পোস্তটা দিয়ে দেবো। এই প্রেগনেন্সি চলাকালীন ডাক্তারবাবু কিন্তু আমাকে বাড়ির সমস্ত কাজ করা বারণ করেছে, বলেছে শুধু চুপচাপ বসে থাকবে, আর যেটা তোমার ইচ্ছা হবে সেটা টুকিটাকি করতেই পারো। তবে তার কথা মতো বা নিজের ইচ্ছে মতো আমি কিন্তু টুকিটাকি কাজগুলো করে থাকি, যেগুলো প্রত্যেক দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু রান্নাটা করি, তবে প্রত্যেক দিন যে করি এমনটাও নয়, যেদিন আমার ইচ্ছে হয় সেদিন করি। আজকে যেমন ইচ্ছে হচ্ছিল, তবে দিদিভাই কিন্তু পাশে দাঁড়িয়েছিল, সব কিছু আমাকে বলে দিচ্ছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম দিতে পারে বলে। তবে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমি যে আমার প্রেগনেন্সির ব্লগ শেয়ার করছি, তো আমার প্রেগনেন্সির ঠিক কত মাস চলছে। অবশ্যই শেয়ার করব, তবে আমি চাইছি সেই ব্লগটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ির মধ্যে আমি শেয়ার করব। এখন হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তবে এইভাবে ভয়েস ওভার দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না। তো আমি চাই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব কথা শেয়ার করতে, যে আমার কত মাস চলছে বা এই যত মাস চলছে তার মধ্যে কী কী প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, আমার কটা ইউএসজি হয়েছে, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই একটা অন্য ব্লগে। তো এখন যেহেতু দিদিভাই বাড়িতে এসেছে, এই মুহূর্তে সম্ভব না, তবে খুব জোর আমি আশা করছি আর 7 থেকে 8 দিনের মধ্যে তোমাদের সাথে ওই ব্লগটা আমি শেয়ার করব। আমি জানি অনেকেরই হয়তো জানতে ইচ্ছে হতেই পারে যে এখন আমার প্রেগনেন্সি ঠিক কত মাস চলছে। তো আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি। এইদিকে কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু ইঁচড় চিংড়িটা হয়ে গেলেই হয়ে যাবে। তবে ইঁচড় চিংড়িটা আমি একদমই করব না, সেটা দিদিভাই বলেছে করে নেবে। তো এখন আমি এই ডাল চাপিয়ে দিচ্ছি। তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি সোজা চলে গিয়েছিলাম চিংড়ি মাছ বাছতে, কারণ চিংড়ি মাছ বাছা তো আমি জানি না, তবে দিদিভাই আমাকে শিখিয়ে দিল যে কেমন করে চিংড়ি মাছ বাছতে হয়। তখন মাছগুলো মানে বাছা হয়ে গেছে, আর যেই বাছা হয়ে গেছে সেই নিয়ে চলে এসেছি ধুয়ে। কড়াইয়ে একটু তেল দিয়ে নুন হলুদ মাছটা মাখিয়ে তার মধ্যে ভেজে নেব। আমি বললাম আমি চিংড়ি মাছটা ভেজে রাখছি, তারপরে না হয় তুমি ইঁচড় চিংড়িটা করে নেবে। তো এদিকে দেখো আমার দিদিভাইয়ের কিন্তু ইঁচড় চিংড়ি করা হয়ে গেছে, আর বিশ্বাস করবে না, একদম ভোজবাড়ির মতো হয়েছিল, এতটাই সুন্দর লাগছিল খেতে। আমার তো খুবই ভালো লেগেছে। তবে আমি কিন্তু চিংড়ি মাছ একদমই খাই না, তবে আজকে খেয়েছি, ওই 2-3টার মতো খেয়েছি। আসলে চিংড়ি মাছের গন্ধটা আমার ভালো লাগে না বলে আমি খাই না। আর এখন এই প্রেগনেন্সির সময় তো আর কিছু বললামই না, তবে তোমাদের সাথে বললামই তো খুব তাড়াতাড়ি একটা ব্লগ শেয়ার করছে। আসলে আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, তবে আমি চাই একটা ব্লগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন যেহেতু 12টা বেজে গেছে, অমনি আমি ওপরে চলে এসেছি দরজা জানলাগুলো লাগাতে। তবে এই কাজটা কিন্তু আমি আগে করতাম, আর এখন এই প্রেগনেন্সি ধরা পড়ার পর এই কাজটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু ওপরে আসা বন্ধ ছিল। তবে শ্বশুরমশাই যেহেতু আজকে বাড়িতে ছিল না, তাই ভাবলাম আমি যাই ওপরে দরজা জানলাগুলো লাগিয়ে আসি। আর সকালে যে নাইটিটা কেচে দেওয়া হয়েছিল, তো সেটা শুকিয়ে গেছে, তো ভাবলাম একবার এই নাইটিটাও নিজের জায়গায় রেখে দিই। তার জন্য প্রথমে আগে নিজের রুমের দরজা জানলাগুলো লাগিয়ে দিলাম, আর তারপরে সোজা চলে এসেছি নাইটিটাকে গুছিয়ে নেবার জন্য। নাইটিটা ছাদেই মেলা ছিল, তো ছাদ দিকে আমার শ্বশুরমশাই তুলে এনে এইখানটাতে রেখে দিয়েছিল। তো এইখান থেকে তুলে নিয়ে আমি ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে নাইটিটাকে নাইটির জায়গায় রেখে দেবো, মানে আর কি যেখানে আমার কাপড় চোপড় থাকে। তো এই জায়গাটা আমার শ্বশুরমশাই আমার বিয়ের ঠিক 15 দিন পরে করে দিয়েছিল, যাতে আমি আমার সমস্ত জামা প্যান্ট রাখতে পারি। তবে একটা আলনা বলেছিল কিনে দেবো, মানে যেগুলো তার কি জামা প্যান্ট রাখা যায়। তো আমি বললাম একদমই না, বাড়িতে রাখার তো একদমই জায়গা নেই আমাদের। তো সেই জন্যই ভাবলাম এমন কিছু কিনে দাও বা করে দাও যাতে আমার জায়গাটা বেশি না লাগে। তো শ্বশুরমশাই নিজের বুদ্ধি মতো ওই দুটো আমার আলনা করে দিয়েছিল, যাতে আমি আমার জামা প্যান্টগুলো রাখতে পারি। এই ঘরের জানালাটা লাগাতে ভুলে গিয়েছিলাম, তারপর দেখলাম জানালাটা খোলা আছে, তো এখন লাগিয়ে নিয়েছি।
আজকে রাতে আমাদের বাড়িতে নান হবে, তার জন্য আর কি ময়দাতে যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ময়দাটা মেখে নেব। তবে কি দিয়েছি অবশ্যই তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করব, যে আমি কেমন করে বাড়িতে নরম তুলতুলে বেবি নান বানাই। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন ভালো করে হাতের সাহায্যে আটাটাকে মেখে নিচ্ছি। আর আমি একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম, কারণ উষ্ণ গরম জলে ভালো আর কি ময়দাটা মাখা হয়। তো এখন ভালো করে ময়দাটা মেখে নেব। আর অনেকটাই ময়দা দিয়েছিলাম, যেহেতু বললামই তো আমাদের বাড়িতে কেউ আসবে, তাই আর কি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল সকাল অন্য কোনো নতুন ব্লগে।